নমস্কার বন্ধুরা, আমি সুশোভন এবং আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা এমন এক জিওপলিটিক্যাল সন্ধিক্ষণে দাঁড়িয়ে কথা বলবো যেখানে পৃথিবীর এক প্রান্তে একটি মহাশক্তি নিজের তৈরি করা জালে নিজেই জড়িয়ে পড়ছে, আর অন্যদিকে এক উদীয়মান শক্তি আমাদের ভারতবর্ষ এক নতুন আত্মবিশ্বাস আর সংকল্পের সাথে নিজের ভাগ্য নিজেই লিখছে। আজকের এই পর্বে আমরা বিশ্লেষণ করব কিভাবে আমেরিকার এক ভুল সিদ্ধান্ত, এক রাষ্ট্রপতির খামখেয়ালিপনা তাদের নিজেদের অর্থনীতিকেই খাদের কিনারায় নিয়ে এসেছে। আমরা দেখব কিভাবে ডোনাল্ড ট্রাম্পের লাগানো ট্যারিফের আগুন খোদ আমেরিকাকেই পোড়াচ্ছে আর তাদের বিশ্ববিখ্যাত স্টক মার্কেট রক্তাক্ত হচ্ছে। কিন্তু বন্ধুরা, গল্পটা এখানেই শেষ নয়। এই গল্পের অন্য পিঠে রয়েছে এক নতুন ভারতের উত্থানের কাহিনী, এমন এক ভারতের কাহিনী যে এখন আর অন্যের দয়ার উপর নির্ভর করে না, যে এখন নিজের প্রযুক্তি, নিজের শক্তি দিয়ে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজারে নিজের জায়গা তৈরি করতে চলেছে। হ্যাঁ, আমি ভারতের সেমিকন্ডাক্টর মিশনের কথাই বলছি। আজ আমরা গভীরে গিয়ে বুঝব কেন আমেরিকার এই সংকট ভারতের জন্য এক বিরাট সুযোগ তৈরি করছে এবং কিভাবে ভারত এই সুযোগকে কাজে লাগিয়ে একবিংশ শতাব্দীর নেতা হয়ে ওঠার পথে এগিয়ে যাচ্ছে। তাই সঙ্গে থাকুন, কারণ আজকের এই বিশ্লেষণ আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দেবে। বন্ধুরা, আসুন প্রথমে আমেরিকার বর্তমান পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করি। কয়েক মাস আগে ডোনাল্ড ট্রাম্প যখন সদম্ভে ঘোষণা করেছিলেন যে তিনি ভারত, চীন এবং বিশ্বের অন্যান্য দেশের উপর বিপুল পরিমাণ ট্যারিফ বা শুল্ক আরোপ করবেন, তখন তার সমর্থকদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছিল। তাদের বোঝানো হয়েছিল যে এই ট্যারিফের ফলে অন্য দেশগুলো ভয় পেয়ে যাবে, আমেরিকার কোষাগারে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আসবে আর আমেরিকা আবার মহান হয়ে উঠবে। শুনতে বেশ ভালোই লাগছিল, তাই না? কিন্তু বাস্তবটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা এখন আমেরিকার সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। ট্রাম্প এবং তার উপদেষ্টারা একটা সাধারণ অর্থনীতির নিয়ম ভুলে গিয়েছিলেন। ট্যারিফ ইজ অ্যান ইম্পোর্ট ট্যাক্স, অর্থাৎ এই শুল্কটা আদতে কোনো বিদেশি সরকার দেয় না, এটা দেয় সেই দেশের আমদানিকারক সংস্থা এবং শেষ পর্যন্ত এর ভার চাপে সাধারণ ক্রেতার উপর। এর ফলে কি হলো? আমেরিকার বাজারে একটা ভয়াবহ ডিমান্ড সাপ্লাই গ্যাপ তৈরি হলো। যে জিনিসগুলো বাইরে থেকে সস্তায় আসতো, ট্যারিফের দেওয়াল তুলে দেওয়ায় সেগুলো আসা বন্ধ বা অত্যন্ত ব্যয়বহুল হয়ে গেল। পরিণাম, আমেরিকার ভেতরে প্রতিটি জিনিসের দাম বাড়তে শুরু করলো। সাধারণ আমেরিকান নাগরিকের দুধ, পাউরুটি, বাচ্চার ডাইপার থেকে শুরু করে গাড়ির যন্ত্রাংশ পর্যন্ত সব কিছুর দাম আকাশ ছোঁয়া হয়ে গেল। যে সসের বোতলটা আগে $5 পাওয়া যেত, সেটার দাম বেড়ে $6-7 হয়ে গেল। এই অতিরিক্ত $1 বা $2 কিন্তু ভারতের পকেটে যাচ্ছে না বা চীনের পকেটেও যাচ্ছে না। এই টাকাটা আমেরিকান ক্রেতার পকেট থেকে বেরিয়ে আমেরিকান সরকারের কোষাগারে যাচ্ছে। অর্থাৎ ট্রাম্প যে বলছেন তিনি $ট্রিলিয়ন আয় করছেন, তিনি সত্যি কথাই বলছেন, কিন্তু সেই টাকাটা তিনি অন্য কোনো দেশের থেকে ছিনিয়ে আনেননি, তিনি নিজের দেশের মানুষের পকেট থেকেই তুলে নিচ্ছেন। এটা তো এক ধরনের প্রতারণা। যদি নিজের দেশের মানুষের উপর ট্যাক্স বসিয়ে কোষাগার ভরানোই উদ্দেশ্য ছিল, তাহলে বিশ্বজুড়ে এই বাণিজ্য যুদ্ধ বা ট্রেড ওয়ার শুরু করার নাটকটা করার কি দরকার ছিল? এর সোজা উত্তর হলো সাধারণ মানুষকে বোকা বানানো এবং জাতীয়তাবাদের এক মিথ্যা প্রলেপ দিয়ে নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করা। ট্রাম্পের এই খামখেয়ালিপনা যখন আমেরিকার অর্থনীতিকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছিল, ঠিক তখনই এলো আর এক বিরাট ধাক্কা। আমেরিকার আপিল আদালত বা আপিল কোর্ট এক ঐতিহাসিক রায় দিয়ে জানিয়ে দিল যে রাষ্ট্রপতির এইভাবে একতরফা ট্যারিফ লাগানোর কোনো অধিকারই নেই। এই ক্ষমতা রয়েছে একমাত্র ইউএস কংগ্রেসের হাতে। আদালত ট্রাম্প প্রশাসনকে প্রশ্ন করে, আপনি কি কংগ্রেসের অনুমতি নিয়েছেন? উত্তর ছিল না। এই রায়টি আমেরিকার শাসন ব্যবস্থার মূলে আঘাত করেছে। এর মানে হলো ট্রাম্পের লাগানো সমস্ত ট্যারিফ বেআইনি। এই খবর ছড়িয়ে পড়া মাত্রই আমেরিকার শেয়ার বাজারে যেন ভূমিকম্প হয়ে গেল। ওয়াল স্ট্রিট, যা বিশ্বের অর্থনীতির হৃৎপিণ্ড বলে পরিচিত, তা ভয়ে কাঁপতে শুরু করলো।
কারণ বিনিয়োগকারীরা বুঝতে পারছিলেন যে দেশের রাষ্ট্রপতির সিদ্ধান্তই যদি আইনিভাবে অবৈধ হয় তাহলে দেশের অর্থনীতির ভবিষ্যৎটা কতটা অনিশ্চিত। আর তার ফল যা হওয়ার তাই হলো। ডো জোন্স প্রায় 600 পয়েন্ট পড়ে গেল, S&P 500 এবং ন্যাসডাকের সূচকগুলো লাল রক্তে স্নান করল। পৃথিবীর সবচেয়ে বড় টেকনোলজি কোম্পানিগুলোর শেয়ারের দাম হু হু করে পড়তে শুরু করলো। নাভিডিয়া, যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির রাজা, তার শেয়ার পড়ল 3.6%। অ্যামাজনের শেয়ার পড়ল 2.2%, আর গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেটের শেয়ার পড়ল 2.5%। শুধু টেক কোম্পানি নয়, সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বানায়, যেমন ক্রাফট হিঞ্জ যারা টমেটো কিচাপ বানায়, বা কনসোলেশন ব্র্যান্ড যারা বিয়ার বানায়, তাদের শেয়ারও মুখ থুবড়ে পড়ল। ভাবুন একবার, একজন মানুষের ভুল সিদ্ধান্ত এবং অহংকারের কারণে একটা দেশের পুরো অর্থনীতি কিভাবে ঝুঁকির মুখে পড়ে গেছে। আর এই সময়ে ট্রাম্প এবং তার উপদেষ্টা পিটার নাভারোর মতো লোকেরা নির্লজ্জের মতো মিডিয়াতে বসে বলছেন যে এই ট্যারিফগুলো যদি তুলে নেওয়া হয় তাহলে আমেরিকা ধ্বংস হয়ে যাবে, আমাদের মিলিটারি শক্তি শেষ হয়ে যাবে। এটা নির্জলা মিথ্যাচার এবং দেশের বিচার ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করার একটা নোংরা কৌশল ছাড়া আর কিছুই নয়। বন্ধুরা, যখন আমেরিকাতে এই নাটক চলছে তখন ভারত কি করছিল? ভারত কি আমেরিকার এই হুমকিকে ভয় পেয়ে গিয়েছিল? একেবারেই না। বরং ভারত এই পরিস্থিতিকে একটা বিরাট সুযোগ হিসেবে দেখেছে। ভারতের নেতারা, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল অনেক আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে একবিংশ শতাব্দীতে টিকে থাকতে হলে অন্যের উপর নির্ভর করে থাকা চলবে না। বিশেষ করে আমেরিকার মতো দেশের উপর তো নয়ই, যাদের নীতি প্রতি মুহূর্তে বদলায়। আপনারা হয়তো তেজস ফাইটার জেটের কথা জানেন। আমরা টাকা দিয়ে আমেরিকার থেকে ইঞ্জিন কিনতে চাই, কিন্তু তারা কি করে? তারা বলে মাসে একটা দেবে বা দুটো দেবে। তারা ইচ্ছে করে সাপ্লাই আটকে রাখে যাতে আমাদের বায়ুসেনা সম্পূর্ণভাবে শক্তিশালী হতে না পারে। কাল যদি তারা এসে বলে ভারত তো রাশিয়া থেকে তেল কিনছে, ওদের ইঞ্জিন দেওয়া বন্ধ করে দাও, তখন আমরা কি করব? তাদের বিরুদ্ধে মামলা করে বছরের পর বছর অপেক্ষা করব? না। এই সমস্যার একটাই সমাধান, আত্মনির্ভর ভারত বা সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া। নিজের যা প্রয়োজন তা নিজের দেশেই তৈরি করতে হবে। আর এই দর্শনকে সামনে রেখেই ভারত তার সবচেয়ে বড় এবং উচ্চাকাঙ্ক্ষী মিশনগুলোর মধ্যে একটি শুরু করেছে। বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেমিকন্ডাক্টর চিপকে ডিজিটাল ডায়মন্ড বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, গত শতাব্দী যদি অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল দ্বারা পরিচালিত হয়ে থাকে তাহলে এই শতাব্দী চালিত হবে সেমিকন্ডাক্টর চিপ দ্বারা। আপনার মোবাইল ফোন, ল্যাপটপ, গাড়ি, ফ্রিজ, টিভি থেকে শুরু করে দেশের সুরক্ষা প্রদানকারী মিসাইল এবং স্যাটেলাইট পর্যন্ত সব কিছুই এই ক্ষুদ্র চিপের উপর নির্ভরশীল। এখনও পর্যন্ত এই সেমিকন্ডাক্টর বাজারের প্রায় পুরোটাই তাইওয়ান, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার দখলে। ভারত প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই চিপ আমদানি করে, কিন্তু এখন ভারত এই নির্ভরতা শেষ করতে চলেছে। ভারত সরকার $1 ট্রিলিয়ন এই গ্লোবাল সেমিকন্ডাক্টর মার্কেটে নিজের শক্তিশালী জায়গা তৈরির জন্য ঝাঁপিয়েছে। আর এর প্রথম এবং সবচেয়ে গর্বের ফল আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। আমাদের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের প্রথম 32-বিট মাইক্রোপ্রসেসর বিক্রম তৈরি করে ইতিহাস রচনা করেছে। হ্যাঁ বন্ধুরা, বিক্রম 3201 এই ডিপ স্পেস মাইক্রোচিপ। আমি জানি দেশের মধ্যে কিছু লোক বলছে যে এই চিপ তো তাইওয়ানের চিপের মতো অ্যাডভান্সড নয় বা আমেরিকার চিপের থেকে অনেক পিছিয়ে আছে। আমি তাদের বলতে চাই, ভাই, এটা তো সবে শুরু। পৃথিবীর কটা দেশ আছে যারা গর্ব করে বলতে পারে যে তারা নিজেদের চিপ নিজেরাই বানিয়েছে? আমরা পেরেছি, ভারত পেরেছে। এই প্রথম পদক্ষেপটা নেওয়া সবচেয়ে জরুরি ছিল, যাকে ইংরেজিতে বলা হয় গেটিং ইউর ফুট ইন দ্য ডোর। একবার যখন আমরা এই প্রযুক্তি আয়ত্ত করে ফেলেছি তখন একে আরও উন্নত করা সময়ের অপেক্ষা মাত্র। সরকার ইতিমধ্যেই ভারতে সেমিকন্ডাক্টর তৈরির জন্য প্রায় 10টি প্রজেক্টকে অনুমোদন দিয়েছে, যেখানে 1.5 লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ আসছে। খুব শীঘ্রই যখন প্রাইভেট সেক্টর এবং বিশ্বের বড় বড় কোম্পানিগুলো এই মিশনে যোগ দেবে তখন ভারতকে বিশ্বের সেমিকন্ডাক্টর হাব হয়ে ওঠা থেকে কেউ আটকাতে পারবে না।
এখন সবচেয়ে মজার অংশটা শুনুন। একদিকে যখন ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে আমেরিকার টেক কোম্পানিগুলোর শেয়ারের দাম পড়ছে, তখন সেই একই আমেরিকান কোম্পানিগুলো কোথায় তাদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে জানেন? আমাদের ভারতে। বিগত 1 বছরে আমেরিকার সবচেয়ে বড় টেক জায়ান্ট মেটা, অ্যামাজন, অ্যাপেল, মাইক্রোসফট, নেটফ্লিক্স এবং গুগল সম্মিলিতভাবে ভারত থেকে 30,000-এরও বেশি নতুন কর্মচারী নিয়োগ করেছে। ভাবুন, একদিকে আমেরিকার শেয়ার বাজার থেকে তাদের বিলিয়ন বিলিয়ন ডলার লোকসান হচ্ছে, আর অন্যদিকে তারা ভারতে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে নিজেদের ব্যবসার বিস্তার করছে। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে কোম্পানির বড় বড় কর্তারা রাজনৈতিক নেতাদের মতো মূর্খ নন। তারা জানে যে ভারতই হলো ভবিষ্যৎ। ভারতের বিপুল বাজার, এখানকার ট্যালেন্ট এবং স্থিতিশীল নীতিই তাদের ব্যবসার গ্রোথ নিশ্চিত করতে পারে। আমেরিকার বিখ্যাত বিনিয়োগ সংস্থা মর্গান স্ট্যানলি তো পরিষ্কার বলেই দিয়েছে যে ইউ আর আন্ডার এস্টিমেটিং ইন্ডিয়াস গ্রোথ সাইকেল, দ্য মার্কেট পিক ইজ অ্যাহেড অফ আস। অর্থাৎ বিশ্ব ভারতের আসল শক্তিকে এখনও ঠিকমতো বুঝতেই পারেনি। ভারতের আসল উত্থান তো এখনও বাকি আছে। বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ চিত্রটা যদি আমরা এক জায়গায় করি, তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই এক বিভক্ত, অনিশ্চিত এবং বিভ্রান্ত আমেরিকাকে, যার রাষ্ট্রপতি নিজের দেশের অর্থনীতিকেই পণবন্দি করে রেখেছে, যার শেয়ার বাজার ভয়ে কাঁপছে এবং যার নিজের কোম্পানিগুলোই আজ তার উপর ভরসা রাখতে পারছে না। আর অন্যদিকে আমরা দেখতে পাই এক আত্মবিশ্বাসী, স্থির এবং দূরদর্শী ভারতকে, যে ভারত অন্যের ভুলের উপর কাঁদে না, বরং সংকটকে সুযোগে পরিণত করতে জানে। যে ভারত জানে যে প্রকৃত শক্তি অন্যের উপর নির্ভর করে আসে না, আসে আত্মনির্ভরতা থেকে। আমেরিকা হয়তো ভারতের সাথে বাণিজ্য চুক্তি বা ট্রেড টক নিয়ে গড়িমসি করছে। পীযূষ গোয়েলজি বলেছেন আলোচনা চলছে, নভেম্বরের মধ্যে চুক্তি হয়ে যাবে। কিন্তু ভারত এখন আর সেই চুক্তির জন্য অপেক্ষা করে বসে নেই। আমেরিকার যখন প্রয়োজন হবে, যখন তাদের দেশে মূল্যবৃদ্ধির আগুন আরও ভয়াবহ আকার নেবে, যখন তাদের সাধারণ মানুষ রাস্তায় নামবে, তখন তারাই ভারতের দরজায় এসে কড়া নাড়বে। ততদিনে ভারত তার সেমিকন্ডাক্টর মিশনকে আরও এগিয়ে নিয়ে যাবে, তার ম্যানুফ্যাকচারিং সেক্টরকে আরও শক্তিশালী করবে এবং বিশ্বের সাপ্লাই চেনে এক অপরিহার্য অংশ হয়ে উঠবে। বন্ধুরা, মনে রাখবেন, এক নতুন ভারতের উদয় হচ্ছে। এমন এক ভারত যে শুধু নিজের ভাগ্যই লিখছে না, বরং গোটা বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করছে। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই বার্তাটি ছড়িয়ে দিন। অদ্ভুত অথচ বাস্তবের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।